দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। দেখেন, এই যে শেখ হাসিনার, তো দেখছেন খবরের শিরোনামটা হচ্ছে এই: হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে। এই মামলা কিন্তু যেন তেন মামলা না, এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না, এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার। তারা আসামি, তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন, আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কেউ পলাতক, কেউ দেশের ভেতরে আছে। বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই। ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ওলট পালট হবার মতন একটা পরিস্থিতিও তৈরি হতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে। ফলে এইটা ওই আসাদুজ্জামান কামালের বিচার, ওবায়দুল কাদেরের বিচার, নানকের বিচার, এটা কিন্তু মনে করবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কারণ গুমের সঙ্গে জড়িত কারা? ডিজিটিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, এমনকি বিজেপি, এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতরে ভেতরে বহু সেল ছিল, যেগুলি কোনোটার নাম, বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলির নাম ছিল আয়নাঘর। সেই আয়নাঘরে কি হতো? বিচার হতো না, গুম করে সেখানে রাখা হতো বছরের পর বছর। যেমন ব্যারিস্টার আরমান ৮ বছর কি ৯ বছরের মাথায় এসে যখন সরকার পতন হলো, তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে কি করেছে? ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে স্বাভাবিক ঘরে রূপান্তর করেছে, যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়নাঘর হিসেবে ব্যবহার হতো। বুঝতে পারছেন? এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। স্বৈরাচারী শাসকরা যা করে, হাসিনা ঠিক তাই তাই করে। আর সেই ঘটনার বিচার হচ্ছে, যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন, ছোট বোন শেখ রেনার দেবর জেনারেল তারেক। দর্শক মনে রাখবেন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা, যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না, যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায়, এটা বাহিনীর দায় না। এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে জন্য আলাদা করা হচ্ছে। গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর ১২ দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, বুধবার বিকেলেই ২ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি এবং ১২টি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। ১২টি দপ্তর হলো, খেয়াল করেন ১২টি দপ্তর কোন কোন দপ্তর: চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ, অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার, ডিজিডিএফআই, ডিজি এনএসআই, প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্ম ফোর্সেস ডিভিশন, সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী, কমান্ড্যান্ট আর্মি সিকিউরিটি ইউনিট, প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন। এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে সকালে এই ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। মামলায় ডিজিএফআই এর সাবেক ৫ ডিজি সহ, খেয়াল করেন, ডিজিএফআই এর ৫ জন সাবেক ডিজি সহ, বুঝছেন, ডিজিডিএফআই ৫ জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন। তবে ফরমাল চার্জ, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই পরোয়ানা জারি করে তারা আর দায়িত্বে থাকতে পারবেন না যদি কেউ দায়িত্বের থেকে রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক। মাত্র ২টি মামলা, ২৭ জন আসামি। এই ২৭ জনকে রক্ষা করার জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি যুদ্ধ অবস্থা বিরাজমান।
ক্যান্টনমেন্টগুলোতে শুনশান নীরবতা, রাজনীতিতে পিনপন যে নীরবতা, মানে পিন ড্রপ করার মতো একটি নীরবতা চলছে। সেই জায়গায় বাংলাদেশি এই মুহূর্তে এক্সিস্টিং যে দুটি রাজনৈতিক দল আছে, বিএনপি এবং জামাত ইসলাম, তাদের মুখেও কোনো কথা নাই। রাজনৈতিক বিশ্লেষক যারা আছে সবাই নীরবতা। এরকম একটি প্রেক্ষাপট বাংলাদেশে দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের আগের কোনো প্রেক্ষাপট। সেই সময় শেখ হাসিনা ঠিক যেভাবে সবার মুখ চেপে ধরে রাখতেন, ঠিক সেরকম একটি পরিস্থিতি বিরাজমান। মাত্র ২৭ জনকে রক্ষা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী এত বড় একটি অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে চাচ্ছেন, তাদের মনক্ষুণ্ণ মনোপত হচ্ছে না এই যে দুটি মামলায় ২৭ জনকে আসামি করা। তাহলে প্রশ্ন ওঠে যে বিডিআর যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই সময় যে ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। কোনো যুদ্ধ ছাড়া নিজ দেশের সেনাবাহিনীর সদস্য যারা বিডিআরে গিয়েছেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সকল বিষয়গুলো মনে হয় বাংলাদেশের এই বর্তমান যিনি সেনাপ্রধান আছেন ওয়াকারুজ্জামান সহ এই বাহিনীর প্রত্যেকটা সদস্য ভুলে গিয়েছেন। তাদের একটা আবেগ কাজ করছেন, মানে ওই যে বাংলায় একটা কথা শুনেছিলেন না, যে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নেই, ঠিক সেরকমই অবস্থা। গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে নিয়ে আটকে রেখেছে, নির্মম নির্যাতন করেছে। শুধু তাই নয়, এই যে গুম খুন কমিশনের পক্ষ থেকে যে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই জায়গায় শুনেছি একটা নর্মাল কথা বলে, আমরা যারা পুরুষ মানুষ, তাদের যদি সেক্সুয়াল পাওয়ার না থাকে তাহলে কীরকম একটি মানুষ, মানে আপনার একটা কলম আছে যে কলমটি দিয়ে আপনি লিখতে পারেন না, তো সেই কলমটি আপনি পকেটে নিয়ে ঘোরার কোনো প্রয়োজনীয়তা আছে? ঠিক সেরকমই যদি আমাদের সেক্সুয়াল পাওয়ার। তো সেই জায়গায় বর্ণনাতে শুনেছিলাম যে পানির ভিতরে একটা পাত্রে প্রস্রাব করতে বলে, সেই প্রস্রাবটি করার সাথে সাথে সেই পানিটা যখন যে পড়ে সেই জায়গাতে একটা ইলেকট্রিক শর্ট আসে তার ভিতরে। মানে কত বড়, মানে এটা চিন্তা করা যায় না ভাই, কতটুকু সাইকোলজিক্যাল প্রবলেম থাকলে মানুষকে এরকম নির্যাতন করা যায়। হ্যান্ডকাপ পরানো, মেয়েদেরকে নির্যাতন সহ নানা অপকর্মের সাথে তো তারা সম্পৃক্ত ছিল। ছোট্ট একটি রুমে আটকে রেখে নির্যাতন অমানব। অথচ সেই সময় আমাদের এই সেনাপ্রধান চুপ ছিলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় চুপ ছিলেন। তাদের মানে সেই সময় আর এই যে আবেগ ছিল না, বিবেকও ছিল না, কিছুই ছিল না। এখন আবেগও চলে আসছে, বিবেকে চলে আসছে, মাত্র ২৭ জন অফিসারের বিরুদ্ধে মামলা করাতে। তাও আবার যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি বিগত দিনে গুম খুন করেছে শেখ হাসিনার নির্দেশে যারা, তাদের। এখন ক্যান্টনমেন্টে তারা মিটিং বসান, তারা বিশাল আয়োজন করে, কর্মযজ্ঞ করে সকল অফিসারদেরকে ডেকে মতামত নেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে গুম কমিশন, তারা যে মামলা করেছে, এই অফিসারদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাবে, প্রিজন ভ্যানে নিয়ে যাবে, মানে তাদের চরম অনুভূতিতে আঘাত লেগেছে। এখন তারা কিভাবে পারে না এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে একেবারেই তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে নেবেন ওয়াকারুজ্জামান এবং তার এই যে সেনাবাহিনী। দেখুন, এই দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা সব সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনীর কি এই আদর্শ যে গুম খুম, আয়নাঘর, টর্চার, নির্যাতন, মানুষের পেট কেটে সমুদ্রে ভাসিয়ে দেওয়া, এই সমস্ত বিষয় করা? যখন আপনাদের ভাইদেরকে বিডিআরের হত্যাযজ্ঞ চালায় তখন আপনারা চুপ করে বসে থাকা, যখন শাপলা চত্বরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তখন আপনারা চুপ করে বসে থাকা, যখন জুলাই বিপ্লবে এই জুলাই আপরাইজিংয়ের সময় শেখ হাসিনা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করা হয়েছে, সেই সময় চুপ করে বসে থাকা? আপনারা সেই সময় তো করেছেন। আপনারা শেখ হাসিনার অন্যায় আদেশ মেনেছেন। এখন যে অন্যায়ের বিচার হবে সেই জায়গায় আপনারা বড় বাধা আকারে দাঁড় করিয়ে দিচ্ছেন। ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন। নানা সমীকরণ এখন দাঁড় করিয়ে দিচ্ছেন, নানা তথ্য লিক হয়ে বাইরে চলে আসছে। এই যে জায়গায় আমি একটা জিনিস বলবো, দেখুন তো ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ওয়াকারুজ্জামান আপনি পারলে ক্ষমতা দখল করে ফেলেন, অথবা আপনার ডিজিএফআই, এনএসআই বা অন্যান্য বাহিনীরা ক্ষমতাটা একবার দখল করে নেন। দেখুন, বাংলাদেশটাকে এত বোকা মনে করবেন না, এত সহজে মনে করবেন না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই।
সুতরাং এই যে অস্থিরতা একটা আপনাদের মধ্যে কাজ করছে, এই অস্থিরতা কমিয়ে এই যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন, আইনের হাতে তাদেরকে সোপর্দ করে দিন। সুতরাং তা যদি না করেন তাহলে এই ওয়াকারুজ্জামান, আমি একবারে নির্দ্বিধায় বলতে পারি যে ফাঁসির যেই কাস্ট, যেই রশ্মি, সেটা কিন্তু আপনার গলায় পড়ার জন্য আপনি নিজেই প্রস্তুতি নেন। আপনি যে বাড়াবাড়িটা করছেন, যেই প্রেক্ষাপটটা ঘোলাটে করার চেষ্টা করেছেন বা করছেন, এটা ঠিক নাই। জুলাই আগস্ট বিপ্লবের হত্যাযজ্ঞ নিয়ে আপনি কোনো সরাসরি কোনো কথা বলেছেন? বলেন নাই। এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি সরাসরি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআররাই ঘটিয়েছে, বিডিআরের জওয়ানরাই ঘটিয়েছে, সুতরাং ফুল স্টপ, বিচার হয়ে গেছে, সব শেষ। এই যে আপনার যে উদ্ধত্যপূর্ণ আচরণ, আপনি যে শেখ হাসিনার যেই শিখানো পুলিশ বা শেখ হাসিনার দালালি করে যেভাবে আপনি কাজ করবে এখনও করছেন, সেই জায়গায় বলবো যে স্টপ, ফুল স্টপ ওয়াকারুজ্জামান। যদি এই ফুল স্টপ না হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। সেই জায়গায় সাবধান হন, অস্থিরতা বাদ দেন। সেনাবাহিনীর অভ্যন্তরে যে উস্কানি, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে আস্ফালন আপনি দেখানোর চেষ্টা করছেন, সেই জায়গায় আপনি আপনার যে অবস্থান, সেই জায়গা থেকে আপনি অন্ততপক্ষে স্টপ হন। আমরা সবাই সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু সেনাবাহিনীর ভিতরে যে খুনিরা বসে আছে সেই খুনিদের আমরা ভালোবাসি না। খুনিদের বিচার বাংলাদেশের যে স্বাভাবিক আইন, সেই আইনের মধ্য দিয়েই হতে হবে, এটাই বাস্তবতা। সুতরাং আপনারা যেই ষড়যন্ত্রের যেই আয়োজন চালাচ্ছেন, সেই ষড়যন্ত্রের আয়োজন করে আপনারা সাকসেস হতে পারবেন না। বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে। আপনারা ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করেছেন, ঢাকার বিভিন্ন রাস্তাঘাট যেটা গুমোট আকার ধারণ করেছে, সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন। এর ভিতরে কেউ কেউ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব, অতিরঞ্জিত ইত্যাদি ছড়ানোর চেষ্টা করছে। সেই খবরগুলো যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে, তখন হয়তো আপনাদের হৃদয়টাও ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো এই আশঙ্কায় ভুগছেন যে না জানি আমাদের স্বাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এত কষ্ট করে, এত ত্যাগ এবং তিতিক্ষার পরে, এত সংগ্রামের মাধ্যমে যে গণ অভ্যুত্থান, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বাধীনতার স্বাদ আমরা নতুন করে পেয়েছি, সেটি মনে হচ্ছে আবার শকুনের কালো ডানার নিচে ঢেকে যাচ্ছে এবং অন্ধকার সেটাকে গ্রাস করে ফেলছে। আমরা ধারণা করতে পেরেছিলাম যখন আজ থেকে এক সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম যখন বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে, আমরা তখনই আঁচ করতে পেরেছিলাম। কারণ আঁচ করতে পেরেছিলাম এই কারণে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছিল, সেই রিপোর্টের ভিত্তিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ডিজিএফআই, এনএচআই, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি, এই যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর যারা ক্রস ফায়ারের সাথে, গুমের সাথে এবং অবৈধ হত্যার সাথে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের শাস্তির বিধান এই গুম কমিশনে রাখা হয়েছে। এবং এই গুম কমিশন আয়নাঘর পরিদর্শন করেছেন। শুরুতে তাদেরকে আয়নাঘর পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের প্রায় 7-8 মাস পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক সংবাদকর্মীদের সাথে করে নিয়ে গুমের যে শিকার হয়েছিলেন প্রধান কয়েকজন ব্যক্তি, তার ভিতরে ব্যারিস্টার আমান আজমি, ব্যারিস্টার আরমান, এরপরে মাইকেল চাকমা, এরপরে কর্নেল হাসিনুর রহমান, এই লোকগুলোর নিয়ে যখন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন, তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল। সেই বাধা উপেক্ষা করে যখন এই গুম কমিশন এবং এই মানবাধিকার কর্মীগুলো আয়নাঘর পরিদর্শন করলেন, রিপোর্ট প্রদান করলেন, সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দাখিল করা হলো। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন, শুনানি হলো। শুনানির পরে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট 30 জনের উপরে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ওয়ারেন্ট ইস্যু করে। এই 30 জনের ভিতরে শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা, তার আপন বোনের দেবর অর্থাৎ শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকী, এই 2 জন ছাড়া অন্যান্যদের ভিতরে 12 জন আবার বর্তমান এবং সাবেক জেনারেল।
এখন সাবেক যারা, সাবেকদের ভিতরে যেমন ডিজিএফআই এর সাবেক 5 ডিজি, র্যাবের মহাপরিচালক, পুলিশের আছে কয়েকজন, বিজিবির আছে কয়েকজন, সেনাবাহিনীর ভিতরে কয়েকজন আছে এবং সেনাবাহিনীর চলমান দায়িত্ব পালন করছেন এমন কয়েকজন জেনারেল আছে। এদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই মূলত বাংলাদেশের রাজনীতিতে এরকম একটি গুমট পরিবেশ বিরাজ করছে। জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শুরুতেই আপ্রাণ চেষ্টা করেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তিনি বৈঠক করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে তিনি বৈঠক করেছেন, কোনো মতো অবস্থায় যেন সেনাবাহিনীর এই লোকগুলোর অর্থাৎ গুম কমিশনের এই রিপোর্ট এবং গুমের মামলা যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না তোলা হয়। তিনি আহ্বান জানিয়েছিলেন যে এটি কোর্ট মার্শালের মাধ্যমে ক্যান্টনমেন্টের ভিতরে এর বিচার হবে, কিন্তু না, এটি তো জনগণ মেনে নিতে পারে না, কারণ কোর্ট মার্শালে কি শাস্তি হবে সেটি এদেশের জনগণ সবাই জানে। সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামানের সেই দাবি, সেই প্রস্তাব কেউ মেনে নেয় নাই, বরং তার অমতের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা গিয়ে চালু করা হয়, রুজু করা হয়। অবশেষে সেই রায় যখন ওয়ারেন্ট ইস্যু হলো, জেনারেল ওয়াকারুজ্জামান এখন তিনি প্রচন্ড ইগো সংকটে ভুগছে। তিনি স্পষ্টতই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে আলাদা দুটি প্রজাতি হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তার যুক্তি হচ্ছে সেনাবাহিনীর এই সমস্ত প্রধান শীর্ষ কর্মকর্তারা পুলিশের প্রিজন ভ্যানে অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তারা এ আদালত থেকে ও আদালতে যাবে, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে, তাদেরকে টানা হেঁচড়া করা হবে। এটি সেনাবাহিনীর জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত অবমাননাকর, এটি মেনে নেওয়া যায় না। আসলে কি তাই? বিচার কি বিভিন্ন গোষ্ঠী, তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক মর্যাদা, এগুলো দেখে বিচার কার্য সম্পূর্ণ হবে? তাহলে এই বিচারের দরকার কি? এই বিচারের তো দরকার নাই। এটি তো সেই আয়ামে জাহিলিয়াতের সেই বিচার, যেখানে ধনীদের কোনো বিচার হতো না, শুধুমাত্র গরিবদের বিচার হতো। অর্থাৎ ওই গল্পের মতো যে এক ছেলে আর তার বাবা দুজন ভিক্ষা করে খায়, কিন্তু তারা নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান হয়ে গেলে নামাজে গিয়ে তারা মসজিদে নামাজ পড়ে। এই নামাজে যখন তারা বারান্দায় যেয়ে দাঁড়ায়, তখন একজন ধনী ব্যক্তি কিন্তু অত্যন্ত ভালো মন্দ খান, খাওয়ার পরে তিনি নামাজে দাঁড়িয়ে তার পশ্চাৎ বায়ু বের হয়ে যায়, অত্যন্ত বিশ্রী গন্ধ বের হয়। তখন ধনী লোক মনে করলেন যে আমার তো মান সম্মান যাবে। তখন তিনি ওই গরিব লোক আর তার ছেলেকে ধমক দিয়ে বলেন, যা বেটা অজু করে আয়। এরকম 1 দিন 2 দিন 3 দিন এরকম হবার পরে 4র্থ দিন যখন এরকম ঘটেছে, তখন ওই ভিক্ষুকের ছেলে বলছে, বাবা চলো অজু করে আসি, কারণ অজু আমাদেরই করতে হবে। এরকম অবস্থা। এটি তো বিচার, তো আর সেটা নয়। আপনি স্পষ্টভাবে সেনাবাহিনীকে আলাদা প্রজাতির, উন্নত প্রজাতির একটা কিছু ভাবছেন, আর এদেশের সাধারণ জনগণের জন্য তাদেরকে নিচু শ্রেণী, ইতর শ্রেণী জ্ঞান করে তাদের বিচার হবে, আর সেনাবাহিনীর কোনো বিচার হবে না। অথচ আমরা আইনের ভাষায় কি পড়েছি, যে অপরাধী যেই হোক, যে মানের লোক হোক, যে মাত্রার লোক হোক, আইনের চোখে প্রত্যেকেই সমান। একজন ভিক্ষুক একটা অপরাধ করলে তার যে শাস্তি, একজন কোটিপতি রাষ্ট্রপ্রধান সেও যদি ওই অপরাধের সাথে যুক্ত হয়, তাহলে তারও ঠিক সেই শাস্তি পেতে হবে। অথচ জেনারেল ওয়াকারুজ্জামান এটাকে আলাদা করে ফেলছে। এটাকে মনে হচ্ছে যে সেনাবাহিনীর জন্য আইন আলাদা, বিচার আলাদা, তাদের অপরাধের কোনো বিচার হতে নেই। যার কারণে তিনি বাগড়া দিয়েছিলেন যে না, কোর্ট মার্শালের মাধ্যমে এদেরকে বিচার করতে হবে। কিন্তু তাজুল ইসলাম তিনি অনড় ছিলেন, অনমনীয় ছিলেন যে না, তাদেরকে আইসিটি কোর্টেই তাদের বিচার করতে হবে। অবশেষে যখন এই রায় হলো, তখন আজকের সংবাদ, পিনাকি ভট্টাচার্য, প্রিসিলা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করেছেন। যেমন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ইতিমধ্যেই ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার সমস্ত দলবল নিয়ে মিটিং করেছেন। সেই মিটিংয়ে 56 জন জেনারেল তারা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন, যেটি মেনে নেওয়া যায় না। আমাদের সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তাদের বিচার হবে, এটি কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না। কিন্তু সেনাবাহিনীর নিচের দিকের অপেক্ষাকৃত মিডল থেকে লোয়ার ক্লাসের যে অফিসারগুলো, তারা বলছে না, এটি সঠিক আছে, এটি করতে হবে, বিচার প্রত্যেকের জন্য হতে হবে, যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। এই নিয়ে চাপা একটা উত্তেজনা ক্যান্টনমেন্ট থেকে মনে হচ্ছে বাংলাদেশের রাজপথে ছড়িয়ে পড়েছে। কিন্তু এমনটি তো হবার কথা ছিল না। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি ইগো ত্যাগ করে 5 আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আপনি প্রাথমিক অবস্থায় আপনার অবস্থান যাই থাক, শেখ হাসিনা আপনার আত্মীয় স্বজন যাই হোক, আপনি যেমন ছাত্রদের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন,
সেই সময় আপনি ছাত্রদের, সাধারণ মানুষের, আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন, আপনি এটি ধরে রাখতে পারতেন। কিন্তু আপনি সেটি না করে আপনি শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করার যে চেষ্টা আপনি নিভৃতে করে যাচ্ছেন, এটি আপনাকে জনগণের অন্তরের ভিতর থেকে ক্রমান্বয়ে বের করে দিচ্ছে। আমরা বিশ্বাস করি সময় এখনো শেষ হয়ে যায় নাই। আপনার এখনো সুযোগ আছে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে, সমস্ত ষড়যন্ত্র, লোভ, লালসা, দুনিয়াবি সমস্ত লাভ লোকসানের মায়া ভুলে গিয়ে আপনি বাংলাদেশের মানুষের দিকে, বাংলাদেশের জনগণের দিকে, বাংলাদেশ ভূখণ্ডের দিকে নজর দিয়ে যদি আপনি মানুষের কাতারে, বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়াতে পারেন, তাহলে দেশের জনগণ যুগ যুগ ধরে আপনাকে স্যালুট করবে, আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আপনি দেশের মানুষের হৃদয়ের ভিতরে বেঁচে থাকবেন। কিন্তু আপনি যদি ওই ইগোর বশবর্তী হয়ে অন্য কারো প্ররোচনায় পড়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বা আপনার দ্বারা যদি আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, আইন শৃঙ্খলা যদি হুমকির মুখে পড়ে, ভেঙে পড়ে, বা রাজনৈতিক অস্থিরতা যদি আবার নতুন করে তৈরি হয়, আর এই সুযোগে যদি পতিত স্বৈরাচার, গণহত্যাকারী ওই আওয়ামী লীগ যদি আবার এদেশের মাটিতে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনি হয়তো, মানুষ যাই হোক, আপনি আপনার বিবেকের কাছেও কোনোদিন সুখী হতে পারবেন না। আপনার বিবেক আপনাকে সারা জীবন দংশন করবে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।